বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 2 অক্টোবর, রোজ বৃহস্পতিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে মার্কেটের গত বুধবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধসহ আমরা 4 দিনের একটি বন্ধের মধ্যে রয়েছি মার্কেট নিয়ে। আশা করি মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মার্কেটের একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। বন্ধের এই সময়গুলো আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি এবং আপনারা প্রত্যেকেই আমার এই আলোচনা ধৈর্য সহকারে শুনছেন। এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে, সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানানোর জন্য অনুরোধ করব। আমরা প্রতিনিয়ত আপনাদের স্টক নিয়ে কথা বলে থাকি, সুতরাং আপনারা যত বেশি কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আপনাদের স্টকগুলো নিয়ে আমরা ততটাই আলোচনায় অংশগ্রহণ করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন দেশ ও দেশের বাইরে থেকে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মার্কেটের বেশ কিছু স্টক নিয়ে ইতিপূর্বে কথা বলেছি। আজকেও আপনাদের অনুরোধে যে 10টি স্টক নিয়ে কথা বলবো, তার মধ্যে মাগুরা পিএলসি, এই স্টক নিয়ে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। স্টকটি লো পেইড একটি স্টক, আপনারা সকলেই এটি জানেন। স্টকটি এখন পর্যন্ত যেই জায়গায় অবস্থান করছে, এইখান থেকে আগামী দিনে মুভমেন্টে যাওয়ার জন্য আমি মনে করি একটা ভালো অপরচুনিটি তৈরি করে রেখেছে। আমরা এর আগেও মাগুরা পিএলসি নিয়ে একাধিকবার আপনাদের সাথে কথা বলেছি। এই জায়গাতে আমরা আপনাদেরকে বলবো যে 105 টাকা থেকে 107 টাকার এই জায়গাটা ব্রেক করা খুবই জরুরি এবং সেটা ব্রেক করে যদি 10 টাকার উপরে স্টকটি ক্লোজ করতে পারে, তাহলে আমরা এই স্টকটি 118 টাকার আশেপাশে আবারও পেয়ে যাব। যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, একই সঙ্গে তার থার্ড কোয়ার্টার ইপিএস সেটিও চমৎকার এসেছে। সে প্রেক্ষিতে আমরা বলতেই পারি যে স্টকটি মার্কেট যেহেতু এখন পর্যন্ত লো পেইড মুভমেন্টে রয়েছে বেশ কিছু স্টক, সেহেতু আমরা মাগুরা পিএলসিকে আগামী দিন এবং মার্কেট পজিটিভ মুভমেন্টে যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এটিকে আরো ভালো অবস্থানে দেখতে পাবো। গত দিনের আমরা যে হাইটি এখানে দেখেছিলেন যে 103 টাকা, সেটির উপরে ক্লোজ করে 105 টাকা 50 পয়সা, অর্থাৎ ডে হাই থেকে 90 পয়সা ডাউনে এসে কিন্তু ক্লোজ করেছে। তো এই জায়গাটাতে আমরা অবশ্যই স্টকটি 107 থেকে 110 টাকার উপরে একটি ক্লোজ এবং পরবর্তীতে 118 টাকা, এই জায়গাতে একটা ভালো ফ্রি স্পেস পাবো স্টকটির প্রাইস মুভমেন্টে। সুতরাং অবশ্যই স্টকটি আপনারা নজরে রাখবেন। ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে এবং আরএসআইটা আপ ট্রেন্ডে রয়েছে। আশা করি স্টকটি আরো ভালো করবে। এরপরে আমরা পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের আরেকটি স্টক আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে মনস্পুল। এই স্টকটি নিয়েও আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন। আমরা মনস্পুলের কি অবস্থা সেটা একটু দেখে আসি। মনস্পুলের আমরা দেখতে পাচ্ছি যে স্টকটির মনস্পুলটা আসলে আমারও একসময় হোল্ডিং এ ছিল, বাট আমার এই আলোচনায় আপনাদের যে স্টক নিয়ে আলোচনা করি, এগুলোতে তো আসলে মানে সবার পছন্দের শেয়ার নিয়ে কথা বলা হয়, তাই না? তো স্টকগুলো যারা আমরা অ্যানালাইসিস করি, আমাদেরও তো থাকবে না বা থাকতে পারে না এমনটা তো হওয়ার কথা না। আমাদেরও এই ধরনের স্টক ছিল, কিন্তু দেখেন এখন আমাদের কাছে স্টকটি নাই। কিন্তু স্টক থেকে আমরা যখন বিনিয়োগ করেছিলাম বা প্রফিট নিয়েছি, তখন কিন্তু দাম তার হাই ছিল 525 টাকা এই লেভেলে, এবং আমাদের এন্ট্রি লেভেল ছিল 345 টাকা এই লেভেলে। তো যাই হোক, সেইগুলো সেই সময় তো এখন আর নাই, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের এই স্টকগুলো কারেকশন জোন শেষ করে করে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। তো এর আগেও আমরা দেখেছি যে 110 টাকার, আপনারা যদি একটু লক্ষ্য রাখেন যে জায়গাটাতে ধরে রেখেছে মার্কেট, এই জায়গাটাতে দেখেন কতবার রিসেন্ট টাইমে, কতবার, একবার, দুইবার, তিনবার, চারবার, 5-6 বার, মানে এই টাইমগুলোতে সে কিন্তু বারবার ধরে ফিরে আসছে আপ ট্রেন্ডে যাওয়া
জন্য যে ধরনের কনফার্ম মেসেজ বিনিয়োগকারীদের দরকার সেটি কিন্তু সে দিতে পারছে না। এই জায়গাটাতে ভলিউমটা দেখেন, যেটি বলছিলাম একটু আগে, মাগুরা পিএলসির মতো একটু ভলিউম হাই করেছে। তো এখন আমরা এই স্টকগুলোর মুভমেন্টটা যদি পেতে চাই তাহলে আমাদের কি ধরনের ভলিউম দরকার সেটি আপনাদেরকে আগে বলি। এই জায়গাটাতে আরএসআইটাতে আমরা যদি দেখি, সেখানে আরএসআইটা একটা ভালো মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এবং 50 ক্রস বা 50 আশেপাশে এই আরএসআইটা অবস্থান করছে, কিন্তু হিস্টোগ্রামের বারটি দেখেন সেটি কিন্তু ধূসর এবং ছোট। বাট এমএসিডিতে দেখেন, এমএসিডি কিন্তু অরেঞ্জ রেখার উপরে যাওয়ার জন্য একটা চেষ্টা করছে এবং এই মুভিং অ্যাভারেজ ভ্যালু সেটিও কিন্তু পাশাপাশি অবস্থান করছে, অর্থাৎ সে চেষ্টা করছে মুভমেন্টে যাওয়ার জন্য। বাট ভলিউম এবং বাজারের যে পরিস্থিতি সেই জায়গাতে সে বারবার সেল প্রেসারে পড়ে যাচ্ছে। বিশেষ করে যে সাপোর্টগুলো এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 105 টাকা থেকে 99 টাকা, এই জায়গাগুলোতে সে আসে, ডাউনে এসে আবার মুভমেন্টে যায় এবং 10 টাকা 10 টাকা 7 টাকার যে সেল প্রেসার সেটাই সে পড়ে যাচ্ছে। মার্কেট খারাপ থাকার কারণে বিনিয়োগকারীরা এখান থেকে স্টকটি ছেড়ে দিয়ে আবারও পজিশনিং ট্রেডে অগ্রসর হচ্ছে, যার কারণে স্টকটি এই জায়গা থেকে মুভমেন্টে ফিরতে পারছে না। তো এইবারের মুভমেন্টটা দেখেন, এইবারের যে ইনসাইডার ডাউন ট্রেন্ড করে একটা সাইডওয়েজ মুভমেন্টের চেষ্টা করেছিল, বাট এই জায়গাতে সে সাইডওয়েজ মুভমেন্ট তৈরি না করে একেবারে সরাসরি মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। তো প্রাথমিকভাবে 113 টাকার উপরে আমরা একটা ক্লোজ প্রত্যাশা করছি স্টকটি। তো আগামী দিন এই স্টকটির জন্য বা যারা বিনিয়োগে আছেন তাদের প্রফিট টেকিং জোনটাও এখানেই তৈরি হয়ে যাবে। অনেকেই এখান থেকেও সেল প্রেসার ক্রিয়েট করবে। তো 113 টাকা 14 টাকার উপরে একটা ভালো ক্লোজ আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে 121 টাকা এই জায়গাটাতে স্টকটি দেখব এবং এই জায়গায় আসলে স্টকটি আরো ভালো মুভমেন্টে যাবে। তবে দেখতে হবে যে সে তার সেল প্রেসার এবং ভলিউমটা ধরে রেখে সামনে প্রাইস মুভমেন্টটা করতে পারে কিনা। আমরা আমরানেটটা একটু দেখব। আমরানেটের মুভমেন্টটা ভালো, ভলিউমটাও পেয়েছে ভালো, আরএসআই বাড়ার জায়গা আছে। আমরা এই জায়গাগুলোতে একটু নজর করব যে 22 টাকা 70 পয়সা এই জায়গাটাতে স্টকটি ব্রেকআউট করতে পারে কিনা। যদি ব্রেকআউট করতে পারে তাহলে ভালো করবে। আমরানেটের আমি মনে করি যে আইটি সেক্টরে যে স্টকগুলো রয়েছে তার মধ্যে আমরানেট বিনিয়োগকারীদের কাছে পূর্বে অনেক জনপ্রিয় একটি স্টক ছিল। বাট এই মুহূর্তে আমরানেটের প্রাইস মুভমেন্ট বা সেক্টর মুভমেন্ট যেটি বলি না কেন, সেই মুভমেন্ট এবং ক্যাটাগরি চেঞ্জ, এই তিনটি কারণে কিন্তু স্টকটি সেইভাবে মুভমেন্টে আসতে পারেনি। আমরা ইতিপূর্বে দেখেছি যে জেনেক্সিলের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, আপনারা নিজেরাও দেখেছেন। তো আমরানেটের ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে সেটিও কিন্তু খুব ভালো মার্কেটে ইফেক্ট ফেলবে এবং বিনিয়োগকারীদের শেয়ারটির প্রতি আরো আগ্রহ সৃষ্টি হবে। সুতরাং আমরা প্রত্যাশা করছি যে আমরানেট যে 22 টাকা 90 পয়সা বা 22 টাকার উপরে একটা ক্লোজ সেটি খুব শীঘ্রই দিতে পারবে মার্কেটের এই মুভমেন্টের সাথে সাথে। এবং এই জায়গা থেকে যদি স্টকটি মুভমেন্টে চলে যায় তাহলে প্রাথমিকভাবে আমরা প্রফিট টেকিং জোন হিসাবে এটাকে 23 টাকা 70 পয়সা এই জায়গাটি দেখব। যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার খুব বেশি না, সেহেতু আমি মনে করি যে মুভমেন্টে থাকলে জেড ক্যাটাগরির স্টকেও আপনি এন্ট্রি নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই মার্কেট পজিটিভ এবং সেক্টর মুভমেন্ট আপনার জন্য অত্যন্ত জরুরি। তো এটি হচ্ছে মূলত আমরানেট। আর ডাউন ট্রেন্ডে যেটি এটা আপনারা নিজেরাও জানেন যে 20 টাকা 60 পয়সা থেকে 19 টাকা 90 পয়সা এই জায়গাটাতে স্টকটি ভালো একটি সাপোর্ট রয়েছে। আমরা এসপিসিএল নিয়ে একটু কথা বলবো। এসপিসিএল কি অবস্থা? এসপিসিএল আলোচনার পূর্বে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যারা আমার কাছে ওয়াচ লিস্ট নিয়েছেন বা যারা এখন পর্যন্ত নেন নাই বা যারা এখনো চেষ্টা করছেন যোগাযোগ করছেন তারা অবশ্যই আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নেওয়ার চেষ্টা করবেন। আমার কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করলে ফোন করলে এই ওয়াচ লিস্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমরা তারপরেও আপনাদের সুবিধার্থে এই আলোচনার মাধ্যমেই একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা
3টি স্টক পাবেন সামান্য অনারিয়ামের মাধ্যমে, এবং আপনার 1 মাস পোর্টফোলিও ম্যানেজমেন্ট সেটি আপনাদেরকে দেখা হয়, বাই সেলে সহযোগিতা করা হয় এবং বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা হয় মার্কেটের বাই সেলের বিষয়ে যে ধরনের সতর্কতা অবলম্বন করা, সঠিক স্টকটি বাছাই করা এবং ভলিউম মুভমেন্ট দেখে শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়া, এই যাবতীয় সহযোগিতা আপনাদেরকে করা হয় সামান্য অনারিয়ামের মাধ্যমে। আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সেটি অবশ্যই আপনারা আমার কমেন্ট সেকশনে নাম্বার থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে বাকি বিস্তারিত তথ্য সেখানে জানানোর চেষ্টা করব। আমরা এসপিসিএল এর ব্যাপারটা একটু দেখি। এসপিসিএল সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে এবং সাপোর্ট জোনটাকে খুব চমৎকারভাবে রেসপেক্ট করছে। গত কয়েকদিন আগেও আমরা এসপিসিএল এর একটা মুভমেন্ট দেখেছিলাম। তো এই জায়গাটাতে এসপিসিএল সেল সিগন্যালে রয়েছে এবং এই সাপোর্টটা সে যদি রেসপেক্ট না করে তাহলে 44 টাকা 80 পয়সা এই জায়গাতে স্টকটি চলে আসবে। এবং মুভমেন্টের ক্ষেত্রে আমরা মেজর মুভমেন্টের যেই প্রত্যাশাটা করছি সেখানে 49 টাকা 10 পয়সার উপরে স্টকটি একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং এই ক্লোজটি দিতে পারলে স্টকটি আবারও মুভমেন্টে ফিরে আসবে। যেহেতু এখন ভলিউমটি নাই এবং মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্টেও নাই, যার কারণে সব স্টকই একটু কারেকশন মোডে রয়েছে। তো এই স্টকগুলো খুব ভালো, অতীতে বিনিয়োগকারীদের ভালো ব্যবসায়ের সুযোগ করে দিয়েছে। তো আমরা সামনের দিনগুলোতে অবশ্যই এসপিসিএলটাকেও ভালো অবস্থাতে পাবো। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আপনি জানেন যে স্টকটি গত বছরও বিনিয়োগকারীদের 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তো আমরা এখন পর্যন্ত প্রত্যাশা করছি যে স্টকটি আবারও ঘুরে যাবে। পাবলিক হোল্ডিং শেয়ার যেহেতু রয়েছে 4,45,00,000 শেয়ার, সেহেতু স্টকটির ভলিউমটা গেইন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুভমেন্টে ফিরে আসতে দেখব। সুতরাং স্টকটি যদি কেউ এন্ট্রি জোন হিসেবে খোঁজেন বা এন্ট্রি নিতে চান বা নিরাপদ এন্ট্রি যদি খুঁজে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো যে বর্তমান যে সাপোর্টটি রয়েছে এই সাপোর্ট যদি স্টকটি ভেঙে ফেলে তাহলে আপনার 44 টাকার এই লেভেলে স্টকটি আপনি এন্ট্রি নিতে পারেন এবং সেটি 44 টাকা একদম পাশেই যদি পেয়ে যান তাহলে সেটি আরো আপনার প্রফিটের জন্য ভালো হবে। যেহেতু এখন পর্যন্ত স্টকটিতে বায়ারদের সেভাবে আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না, সেহেতু আমি বলবো যে বায়ারদেরা যখন স্টকটিতে এন্ট্রি নেবেন বা বায়ার ভলিউম বৃদ্ধি পাবে তখন আপনি স্টকটিতে এন্ট্রি নিলে আপনার জন্য প্রফিট করাটা খুব সহজ এবং খুব অল্প সময়ে প্রফিট বুক করতে পারবেন, যেটি আপনার ভুল এন্ট্রির ক্ষেত্রে বা অল্প দামে বাই করে আপনি দেখলেন যে স্টকটি মুভমেন্টে যাচ্ছে না, 1-2 টাকা বা 1 টাকা 1.5 টাকা এরকম ডাউনে বাড়ে এবং আবার সেম ডাউনে চলে আসে বা 1-2 টাকা ডাউনে এসে আবার ঠিক আপনার বাই প্রাইজে চলে যায়। তখন কিন্তু আপনি না পারেন বের হতে, না পারেন সেল করে প্রফিট নিতে। তো ওই জায়গাটা আসলে মূলত বিনিয়োগকারীদেরকে ধোঁকা দেয় এবং দীর্ঘদিন সেইখানে অবস্থান করে। এরপরে আমরা জেএচআরএমএল এর ব্যাপারটা দেখি। জেএচআরএমএল এর আসলে ভলিউমটা একেবারেই নাই। পূর্বেও ভলিউম ছিল না। তো ভলিউম না থেকেই সে ভলিউমটা গেদার করেছিল। বাট যখন তার ভলিউম ছিল না তখন তার প্রাইসটা ছিল 48 থেকে 49 এই লেভেলে। বাট এইবারের যে গ্যাপটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 55 টাকা থেকে 57 টাকার উপরে সে এখন প্রাইসটাকে ধরে রাখার চেষ্টা করছে। তো এই জায়গাটাতে স্বাভাবিকভাবে আমরা প্রাইস মুভমেন্টে হলে স্টকটি এই 57 থেকে 59 এই জায়গা থেকে দেখতে পাবো। তো আশা করা যায় যে ফার্মা সেক্টর ভালো করবে। ফার্মা সেক্টরে অনেক স্টকই ভালো করেছে। জেএচআরএমএল এর ব্যাপারটাও আমরা অ্যাপোলোর যে বিষয়টি দেখেছিলাম ইন্ডিয়াতে। তো সবকিছু মিলিয়ে পজিটিভ নিউজ ছিল। তারপরেও সেটি বাড়েনি বা একটি জায়গায় অবস্থান করছে। এটার মূল কারণ সেটি হচ্ছে মার্কেটের বর্তমান সময়ের যে কারেকশন জোনটি হয়ে গেল, এই কারেকশন জোন এবং মাসের শেষ কারেকশনে যে ধরনের প্রাইস মুভমেন্ট থাকে সেই মুভমেন্টে সেক্টর ওয়াইজ আমরা ফার্মা সেক্টরকে মুভমেন্টে যেতে দেখিনি। তো যার কারণে এই স্টকগুলো এই অবস্থাতে রয়েছে। বাট এই জায়গাতে আমার একটু আপনাদের সতর্ক বার্তা আমি আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে যে আমরা যদি এই জায়গাতে স্টকটি তার সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে কিন্তু 53 টাকা 20 পয়সা এই জায়গাতে চলে আসবে। তো এই জায়গাটাতেও আপনারা লক্ষ্য রাখবেন যেহেতু ভলিউম খুবই কম, ভলিউমটা বৃদ্ধি পাওয়া খুবই জরুরি। আমরা কপারটেক নিয়ে একটু কথা বলতে চাই। কপারটেক নিয়ে অনেক বিনিয়োগকারীর অনেক জিজ্ঞাসা রয়েছে, অনেক বেশি দামে বাই করা রয়েছে। কপারটেকের
আমরা দেখেছি যে কপারটেক মার্কেটের ভালো মুভমেন্ট থাকলে কপারটেক প্রাইস অ্যাকশন করে ফেলে, বাট এই মুহূর্তে কপারটেকের ভলিউমটা একেবারেই কম। পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে প্রায় 3.5 কোটির মতো শেয়ার, বাট এখন বর্তমানে ইনস্টিটিউটের হাতে কিন্তু হিউজ পরিমাণ শেয়ার রয়েছে এই কপারটেকের। তো কপারটেক এই স্টকটি ভালো। আমরা এই ইয়ারলি হাই যদি দেখি তাহলে স্টকটি কিন্তু রিসেন্টলি এই সেপ্টেম্বরে ইয়ারলি হাই ক্রিয়েট করেছে 25 টাকা 40 পয়সা। আমি বরাবরই যেটি আপনাদেরকে বলে আসছিলাম যে ইয়ারলি হাইটা যদি কোনো স্টক দেখেন এই জায়গায় ইয়ারলি হাইটা করেছিল, সে কিন্তু একেবারে কি বলে এই 22 টাকা 24 টাকা থেকে 25 টাকা 40 পয়সা এইখান থেকে সে মুভমেন্ট শুরু করে, 21 টাকা থেকে মুভমেন্ট শুরু করে এবং 25 টাকা 40 পয়সায় এসে স্বাভাবিকভাবে সেল প্রেশার ক্রিয়েট হয় এবং এইখানে সে কিন্তু আর প্রাইসটাকে ধরে রাখতে না পেরে তিন সাইডে ডাউন ট্রেন্ড করে সে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট তৈরি করে আবারও তিন সাইডে ডাউন ট্রেন্ড করে আপ ট্রেন্ড করে আউটসাইডার আপ ট্রেন্ড করে কিন্তু সে এখানে ওঠার চেষ্টা করছে, বাট এই জায়গায় এসে আবারও সে সাপোর্ট লেভেল নিয়েছে যেটা সেম এইখানে সে করেছিল। বাট এই জায়গাটাতে আমরা বলবো যে আরো সাপোর্ট যদি সে রেসপেক্ট না করে বা ভেঙে ফেলে তাহলে কিন্তু এই জায়গাটাতে অর্থাৎ এই 20 টাকা 90 পয়সা এই জায়গাটাতে আসার একটা সম্ভাবনা তৈরি করে। বাট যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে মুভমেন্ট আছে সেহেতু আমরা স্টকটিকে অবশ্যই ভালো জায়গায় পাবো। সুতরাং ভয়ের কিছু নাই। কপারটেক অবশ্যই সময়ের সাথে সাথে মার্কেটিং পজিটিভ মুভমেন্টে ফিরে আসলে আমরা অবশ্যই কপারটেককে ভালো জায়গায় দেখতে পাবো। এরপরে আমরা একটু নাভানা সিএনজি এই স্টকটি দেখি। নাভানা সিএনজির মুভমেন্ট অনেক বিনিয়োগকারী, আমরা পূর্বের আলোচনায় যদি বলি যে নাভানা সিএনজি নিয়ে আমরা অনেকবার পূর্বে আলোচনা করেছিলাম এবং নাভানা সিএনজির একটা হল্টেড প্রাইজও আমরা দেখেছিলাম পরপর, যেটি 25শে সেপ্টেম্বর সে করেছিল এবং সেখান থেকে স্টকটি কিন্তু 28 টাকা এই জায়গাতে একটা হাই করেছিল এবং এই জায়গাতে এসে স্টকটি কিন্তু আবার ডাউনে চলে যায় 50 পয়সা এবং পরবর্তীতে এখন পর্যন্ত সে কারেকশন জোনে রয়েছে। তো এখনো আমি বলবো যে নাভানা সিএনজি যে কারেকশন সেটি শেষ হয়নি। যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কারেকশনে চলে গিয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে একটু অপেক্ষা করতে হবে এবং সব থেকে ভালো হয় যদি প্রফিটটা সবাই যেহেতু বুক করেছেন সেক্ষেত্রে 23 টাকা 30 পয়সা এই সাপোর্টটাকে ধরতে হবে এবং 23 টাকা 30 পয়সার এই সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে 22 টাকা 70 পয়সা এই জায়গাটাতে নাভানা সিএনজি আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা আগে সেটি দেখব যে মার্কেটে যেহেতু এখন ওই নাভানা সিএনজি বাই সিগন্যাল রয়েছে সেহেতু আমরা প্রত্যাশা করছি যে নাভানা সিএনজি আরো মার্কেটে 2-1 কার্যদিবস তার প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা রহিমা ফুডটাকে একটু কথা বলি। রহিমা ফুডের লুপিড স্টকে রহিমা ফুড সাপোর্ট জোনে থেকে ইনসাইডার ডাউন ট্রেন্ডে এখন এইখানে আবারও মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাতে মুভমেন্টে আমরা যদি বলি যে 154 টাকা বা 143 টাকার এই ব্যারিয়ারটাকে তাকে ভাঙতে হবে এবং দেখা যাক আগামী দিনগুলোতে সে ভাঙতে পারে কিনা, বাট সে চেষ্টা করছে। ভলিউম এই ধরনের স্টকগুলোর ভলিউমটা কিন্তু খুব দ্রুতই বেড়ে যায়, অর্থাৎ আপনি যদি দেখেন যে এই জায়গাটা দেখেন একেবারে ডাউন ট্রেন্ডে ভলিউম কিছুই ছিল না, বাট ভলিউমটা কিন্তু খুব দ্রুতই বেড়ে গিয়েছে। সেম একইভাবে এইখানে এসে ভলিউমটা কমে গিয়েছে। এখন এই জায়গা থেকে যেহেতু ভলিউমটা চেষ্টা করছে গ্রো করার, এইখান থেকে যদি ভলিউমটা বেড়ে যায় তাহলে প্রাইসটাও এখানে চলে আসবে। তো আমরা প্রত্যাশা করছি যে রহিমা ফুড অবশ্যই ভালো করবে এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের বেশ কিছু স্টক তো ভালো করেছে। তো পর্যায়ক্রমে যদি আমরা আরো অন্যান্য যে স্টকের কথা চিন্তা করি তাহলে কিন্তু রহিমা ফুডের কথাটাই চলে আসবে। সুতরাং আপনারা স্টকটিতেও নজর রাখবেন। এরপরে আমরা ফরচুনটা নিয়ে একটু কথা বলবো। ফরচুনের কি অবস্থা? ফরচুন সুজের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আর লাইফ সার্কেলটা একেবারে এলোমেলো। দেখেন লাইফ সার্কেলটা কেমন যেন হিজিবিজি টাইপের। এখন এই হিজিবিজি টাইপের এই জায়গাগুলোতে মেজর একটা সাপোর্ট যদি আমরা ড্র করি তাহলে 15 টাকা 60 পয়সা এই জায়গাটাতে একটা ভালো সাপোর্ট রয়েছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আমরা যদি চিন্তা করি বা আচ্ছা আমরা যদি একটু মুভমেন্টের কথা চিন্তা করি, যেহেতু তার একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এইখানটাতে আমরা স্টকটির ক্লোজিং
স্বাভাবিক ক্লোজ যদি আমরা একটা চেষ্টা করি যে মুভমেন্টে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই 16 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে হবে। হ্যাঁ, 16 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে হবে এবং সেটি যদি দিতে পারে তাহলে আমরা অবশ্যই স্টকটি 17 টাকা 80 পয়সার এই জায়গাটাতে দেখব। তো এখন দেখা যাক সে দিতে পারে কিনা। যদি দিতে পারে সেটি আলহামদুলিল্লাহ, বিনিয়োগ যারা রয়েছে স্টকটিতে তাদের জন্য খুব ভালো হবে। আর যদি দিতে না পারে তাহলে সে খুব যে ডাউনে আসবে ব্যাপারটা এরকমও না। 15 টাকা 80 পয়সা যেটি বললাম যে এখানে সে সাপোর্টটা খুঁজে নেবে, বাট মুভমেন্টে যাওয়ার ব্যাপারটা খুব স্লো হয়ে যাবে, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে সে মুভমেন্ট করতে থাকবে কারেকশন দিয়ে দিয়ে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে তার 1 টাকা বা 2 টাকার যে গ্যাপ সেটি তৈরি করতে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে। তো আমি বলব যে যদি ভলিউমটা গেদার করতে না পারে তাহলে উচিত হবে এটা ছেড়ে দিয়ে বা যেহেতু স্টপ লস নেওয়ার এখানে সুযোগ নেই, কারণ স্টপ লস তো আপনি এই এন্ট্রি জোনটা তো এইখানেই হয়েছে বেশি, তাই না? এই জায়গাগুলোতে তো এন্ট্রি জোন রয়েছে। এখন তো স্টপ লস নিলেও আপনার 50 পয়সা বা 60 পয়সার এই টাইপের স্টপ লস নিতে হচ্ছে, সেহেতু সুযোগ রয়েছে। সেহেতু স্টপ লস নিয়েও আপনি অন্য সাইডে এন্ট্রি নিতে পারেন, সেটিও আপনার জন্য খারাপ হবে না। যেহেতু মার্কেটে আরো অনেক অসংখ্য স্টক রয়েছে যারা পারফর্ম করার জন্য এখন তৈরি। আমরা বিএসসি নিয়ে কথা বলবো সর্বশেষ। বিএসসি আলোচনার আগে আপনাদেরকে ওয়াচ লিস্টের ব্যাপারে আরেকটু বলতে চাই যে যারা ওয়াচ লিস্ট নিতে চান আমার কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে ব্যবসায়ের যে সুবিধাটি রয়েছে বা ব্যবসায়ের যে নিউজগুলো রয়েছে, বিশেষ করে মার্কেটের যেসব সেনসিটিভ বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা অনেকেই না জেনে বিনিয়োগ করে ফেলি বা মার্কেটে হুট করে সবুজ দেখে বাই করে ফেলি। অনেক ধরনের সহযোগিতা আপনারা কিন্তু এই ওয়াচ লিস্ট মাধ্যমে আমার কাছ থেকে পেয়ে যাবেন। সুতরাং আপনারা আমার কমেন্ট সেকশনের নাম্বার নিয়ে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের ভালো উপদেশটি দেওয়ার জন্য। তো আশা করি আপনারা সকলেই এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করবেন এবং চেষ্টা করবেন যে সামান্য অনারিয়ামের মাধ্যমে যদি এই সুযোগটি বা এই বিষয়টি জানা যায় বা এইটি নেয়া যায় তাহলে আপনার ব্যবসার জন্য এটি ভালো হবে। বিএসসি এর ব্যাপারটা হচ্ছে বিএসসি ১২৭ টাকা, ১২৩ টাকা, ১২৭ টাকা। এই জায়গাটাতে বিএসসি এর আমরা যদি একটু দেখি তাহলে খুব ভাইটাল একটি জোন হিসেবে আমরা কাউন্ট করব। বিএসসি এর আমি গত দিনেও বলেছিলাম যে ১১১ টাকার নিচে যদি ডাউনে চলে আসে তাহলে কিন্তু স্টকটি আরো ১০৭ টাকা এবং পরবর্তীতে ৯৮ টাকা এই লেভেলে আসার সম্ভাবনা তৈরি করে। যাক আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কিন্তু বিএসসি সেই জায়গা থেকে বের হয়ে এসেছে অনেকটা বলা যায় এবং এই জায়গাতে বিএসসি একটা লেভেল তৈরি করেছে যেখানে বিএসসি আবারও মুভমেন্টে যাওয়ার সক্ষমতা তৈরি করেছে। আমরা দেখতে চাই যে বিএসসি আসলে সেটি করতে পারে কিনা এবং প্রাথমিকভাবে আমরা বিএসসির ১১৮ টাকার উপরে একটা যদি ক্লোজ পেয়ে যাই তাহলে কিন্তু স্টকটি অবশ্যই অনেক ভালো করবে এবং সেক্ষেত্রে এটি বলছিলাম যে ১২০ থেকে ২৩ এই জায়গাটাতে আমরা খুব একদিনেই পেয়ে যাব এবং যাদের ১১০ টাকা বা ১১ টাকার বাই রয়েছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। সুতরাং আপনাদের উচিত হবে মার্কেটে এই মুহূর্তে স্টকগুলো অবজার্ভ করা, ভলিউমগুলো চোখে চোখে রাখা, যাতে করে আপনার স্টক থেকে আপনি যেখানে বাই করার প্রয়োজন সেখানে বাই করবেন, যেখানে সেল করার প্রয়োজন সেখানে সেল করবেন, যেখানে স্টপ লস নেওয়ার প্রয়োজন সেখানে স্টপ লসটা শিখে যাবেন। তো এখানে যদি এগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে খারাপ মার্কেটেও আপনি যেমন বাই করা থেকে বিরত থাকবেন, খারাপ মার্কেটেও যখন আপনি বুঝতে পারবেন যে স্টকে কোনটা সিলেকশন করলে আপনি ভালো হওয়ার সাথে সাথেই প্রফিট বুক করতে পারবেন, সেটিও কিন্তু আপনি এই আলোচনার মাধ্যমে শিখতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা বা আজকে মার্কেট নিয়ে আপনাদের সাথে যে তরিকায় কথা বলি সবসময় সেই তরিকা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা এই তরিকায় চলবেন। এই তরিকা আপনাদের জন্য অবশ্যই কামিয়াবি হবে ভবিষ্যতে মার্কেটে ব্যবসা করার জন্য। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার পাশে থেকে আমার যে ওয়াচ লিস্টটি রয়েছে সেটিও নেওয়ার চেষ্টা করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের এই দীর্ঘ আলোচনা, যেখানে শুরু করেছিলাম মিথ্যা বলে যে সংক্ষিপ্ত আলোচনা, সেখানে সত্যি বলে শেষ করছি যে এই দীর্ঘ আলোচনা আপনাদেরকে গলাধঃকরণ করার জন্য অত্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার চ্যানেলটি সাথে থেকে আরো সম্প্রসারিত বা প্রসারিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।